দর্শক সবাইকে স্বাগত জানাই চ্যানেল 24 এর নতুন আয়োজন অভিবাসীর আদালতে। যাদের শ্রমে ঘামে আর স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছায় দেশের রেমিটেন্সের প্রবাহ বাড়ছে দিন দিন, এই অনুষ্ঠান মূলত সেসব অভিবাসী এবং অভিবাসন প্রত্যাশীদের নানা সুখ দুঃখের গল্প তুলে ধরবো আমরা এই আয়োজনের মাধ্যমে। আমরা আয়োজিত প্রবাসী সহায়তার জনপ্রিয় এই অনুষ্ঠানটি আজ থেকে প্রচার হবে চ্যানেল 24 প্রতি মাসের শেষ শনিবারের এই সময়টিতে। দর্শকদের সুযোগ থাকছে স্ক্রলে দেখানো ফোন নম্বরে কল করে সরাসরি যুক্ত হবার। আপনারা চাইলে আপনাদের প্রশ্ন বা সমস্যার কথাও কিন্তু জানাতে পারেন। একটু আপনাদেরকে জানাতে চাই যে আজকের এই আয়োজনে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন সেটে। একটু তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে আমাদের সাথে রয়েছেন ডক্টর তাসনিম সিদ্দিকী, অভিবাসন বিশেষজ্ঞ এবং রামরুর নির্বাহী পরিচালক। একই সাথে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সেলিম রেজা, সাবেক সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাই স্টুডিওতে। আমরা আপনাদের কাছে আসবো, তবে আমাদের সাথে স্টুডিওতে তিনজন অভিবাসী কর্মী রয়েছেন যারা এই মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় দেশে ফেরত এসেছেন। তাদেরকে একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আব্বু কায়সার রনি এবং একই সাথে আবদুল্লাহ আল কাউসার সওদাগর রয়েছেন। আপনাদের তিনজনকেও স্বাগত জানাই। ডক্টর তাসনিম সিদ্দিকী এবং ডক্টর সেলিম রেজা, আপনাদের কাছে আসবো, তবে আমাদের সাথে যেই তিনজন ভুক্তভোগী রয়েছেন যারা এই ইরান যুদ্ধ শুরু হওয়ার পরে দেশে ফেরত এসেছেন, তাদের অভিজ্ঞতাগুলো একটু শুনতে চাই। আমরা শুরুতে একটু মোহাম্মদ আবদুল্লাহ আপনার কাছে আসতে চাই। যুদ্ধের পরেই তো আপনি মূলত দেশে ফেরত এসেছিলেন। যুদ্ধ যখন শুরু হলো সেই সময়টার অভিজ্ঞতাটা একটু জানতে চাই, আপনার কাছে কতটা ভয়াবহ ছিল পরিস্থিতি? আসলে ওই মুহূর্তের কথা বলে বোঝানো যাবে না যে কতটা ভয়ঙ্কর ছিল। খুবই ভয় পাইতাম। সম্ভবত 28 তারিখে প্রথম যে হামলা শুরু হয়, তখন থেকে সবার ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে এখন তো যুদ্ধ শুরু হয়েছে, এখন আমরা কিভাবে দেশে যাবো। তখন থেকে আপনার দ্রুত এমবাসিতে আমরা যোগাযোগ করার চেষ্টা করি এবং ওই মুহূর্তে দেশে আসার জন্য কোনো প্ল্যান ছিল না। মনে হয়েছে যে কিছুদিন পরে সেরে যাবে। এর আগেও একটা যুদ্ধ ছিল এক সপ্তাহ, কিন্তু দেখতেছি যে না, আস্তে আস্তে মানে এটা দিন দিন বাড়তেছে। তখন যোগাযোগ করে বললাম যে আমরা এখন দেশে চাইতেছি, কারণ এখানে আসি মানে ভয় করতেছে, রাতে ঘুমাইতে পারি না। কারণ যখন মিসাইল মারে, যখন ব্লাস্ট হয়, মানে এটার শব্দ এতটা ভয়ঙ্কর ছিল, রাত্রে ঘুমাইতে পারতাম না, তারপরে খাবার খাইতে পারতাম না। মানে সর্বমুহূর্তে মানে একটাই চিন্তা যে আসলে কিভাবে এখন দেশে যাওয়া যায়, ওই ভয়টা সবসময় কাজ করতো। আর রাতে মানে যখন ঘুমাইতাম তখন সবসময় মানে মৃত্যুর দোয়াটা পরে ঘুমাইতাম যে যদি হ্যাঁ মানে এতটা আতঙ্কে ছিলাম। তখন এমবাসির সাথে প্রায় সময় যোগাযোগ করতাম যে স্যার যতটুকু সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করেন। তখন এমবাসি থেকে বলছে আমাদেরকে কিছুটা সময় দেন, কারণ আপনার মতো আর অনেকে আছে, সবাইকে একসাথে করে একটা প্রসেসিংয়ের ব্যাপার আছে, তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে একটা টাইম দেবো, সেই টাইমে আমাদের এমবাসিতে যখন আসবেন এখান থেকে তারপর আমরা স্টেপ বাই স্টেপ আজারবাইজান আছে, আজারবাইজান দিয়ে তারপর আপনাদেরকে বাংলাদেশে পাঠানো হবে। আপনার সম্ভবত বুধবার দিন ছিল যে আমাদেরকে বলা হয়েছে যে বুধবারে আপনার যেখানে থাকেন বুধবারে সকাল 9টা থেকে 10টার ভিতরে আমাদের এমবাসিতে আসবেন। তারপর আমরা এখানে রওনা দিলাম। সময় মতো আমরা এমবাসিতে গেলাম, যাওয়ার পর দেখলাম যে আরও অনেক বাংলাদেশি, সম্ভবত আমরা 186 জন বাংলাদেশে একত্রিত হই। দুপুরে 5টা বাজে আমরা রওনা দিই এমবাসি থেকে। আর ওখানে যে সহযোগিতা সবচেয়ে বেশি এই আমাদের ফারুক স্যার, উনি আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করছে। তারপরে ওখান থেকে আমরা 5টা বাসে করে 186 জন লোক আপনার আজারবাইজান বর্ডারে আসছি। তো এখান থেকে আমাদের অনেক একটু কষ্ট হয়েছে বলতে যাদের ভিসা ছিল না তাদের জন্য একটু কষ্ট হয়েছে। আমরা যারা 186 জনের ভিতরে মাত্র 42 জন ছিলাম যাদের ভিসা ছিল, তাদের জন্য একটু সহজ ছিল যাত্রাটা। আর যারা ভিসা নাই, পাসপোর্ট নাই, তাদের জন্য একটু কষ্ট হয়েছে। আমরা প্রথম ধাপে যারা ভিসা ছিল, বৈধ ছিল, তাদেরকে আসলে নিয়ে আসা আমাদের জন্য একটু সহজ হয়েছে, আমাদের প্রসেসিংগুলো যেখানে যাইতাম। তবে তাদের জন্য একটু কষ্ট হয়েছে, কারণ ওটা তার বাংলাদেশ না, গেলে জিজ্ঞেস করে কিভাবে আসছোস বা কে আনছে, এই তথ্যগুলো নিতে গিয়ে অনেক সমস্যা হয়েছে। তবে বাংলাদেশের সরকার আর এমবাসিতে যারা ছিল, তারপরে ওইখানে আপনার IOM যে সংস্থা ছিল, তারা অক্লান্ত পরিশ্রম করছে। 4 থেকে 5 দিন দিন রাত আমাদের জন্য কষ্ট করে আমাদেরকে এই ঠিক মতো আসার জন্য প্রত্যেকটা মুহূর্তে আপনার যাতে কারো কষ্ট না হয় খেয়াল রাখছে। তারপর আজারবাইজান দিয়ে আমরা এই শুক্রবার ছিল, শুক্রবার রাতে, আর আমরা এই রাতের শনিবারের সকাল 3টা বাজে, রাতের 3টায় আমরা বাংলাদেশে এসে পৌঁছেছি। জি, মোহাম্মদ আবদুল্লাহ, আবারও ফিরবো আপনার কাছে। আমি একটু ডক্টর তাসনিম সিদ্দিকী আপনার কাছে আসতে চাই। শুনছিলেন তার গল্পটা, আসলে
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, ইরান সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ বাংলাদেশের শ্রমবাজারের জন্য আসলে একটা বড় বাজার বলা যায়। এই মধ্যপ্রাচ্যে সংকটের ফলে এখন যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধটা চলছে, এর ফলে আসলে কি ধরনের প্রভাব পড়বে আমাদের শ্রমবাজারে মনে হয় আপনার কাছে কি? প্রথমত তো যারা সেখানে আছেন তাদের নিরাপত্তা এবং তাদের চাকরির যে মানে বিভিন্ন শর্তগুলো যে আর পালন হচ্ছে না এই সময়টায়, সেটা একটা বড় ব্যাপার। মানে ওইখানে তারা যে এক একজনের 3 মাস, 2 মাস, 4 মাসের বেতন কিন্তু বাকি, কিন্তু আমরা চেষ্টা করছি তাদের নিরাপদে দেশে নিয়ে আসতে, কিন্তু তাদের ওই ওয়েজ যেটা সেটা ওখানে রয়ে যাচ্ছে, তাই না? তো এটা একটা বড় সমস্যা আমাদেরকে ফেস করতে হবে। এই টাকাগুলো কিন্তু তারা আর ভবিষ্যতে নাও পেতে পারেন। কোভিডের সময় আমরা দেখেছি যারা ওখানে এই টাকাগুলো ফেলে এসছেন তাদের টাকা কিন্তু আনা যায়নি। যদি আমরা চিন্তা করি যে আসলে সবচাইতে যে কোনো যুদ্ধ, যে কোনো এই ধরনের কোনো পরিবেশ যেখানে দুর্যোগ, সমস্ত ক্ষেত্রে কিন্তু সবচেয়ে আগে অভিবাসী কর্মীরাই এফেক্টেড হন। এবারও কিন্তু তাই দেখা যাচ্ছে যে যারা মালিক ছিলেন, তাদের কাজে নিয়োগ দিয়েছিলেন, তারা যার যার মতো নিরাপদ আশ্রয়ে চলে গেছেন, কিন্তু 1 থেকে 2 কিলোমিটারের ভেতরে আমাদের শ্রমিক ভাইয়েরা যেখানে ছিলেন সেখানে কিন্তু বোম পড়ছে, তাই না? তো তাহলে এই নিরাপত্তাহীনতাটা ওখানে একটা বড় ব্যাপার হয়ে থাকে। এবং পরবর্তীতে যদি চিন্তা করি, হ্যাঁ, যখন কিছুটা গোছায় হয়তো তারা তাদের টাকা পয়সা দেশে পাঠিয়ে ফেরত আসেন, তখন সাময়িকভাবে রেমিটেন্সটা কিন্তু বেড়ে যায়। কোভিডের পরে আমরা দেখেছি, কারণ এবং আমরা সবাই এই তার টাকা সময়টাতেও দেখেছি হ্যাঁ, যুদ্ধ শুরুর পরে গত পরে মাসে কিন্তু বেড়ে সর্বোচ্চ গেছে। রেমিটেন্স কিন্তু এসেছে। এই যে মানুষগুলো দেশে ফিরছেন, হয়তো ইরানে আমাদের বেশি লোক যান না, কিন্তু এই যুদ্ধটা তো শুধু ইরানে সীমাবদ্ধ নয়। প্রতিটা সময় সৌদি আরব থেকে শুরু করে, দুবাই থেকে, ইউএই থেকে শুরু করে কাতার, প্রতিটা জায়গায় আমি দেখছি এই যুদ্ধের ভিতরে এক ধরনের ইনভলভমেন্ট, এবং সেখানে বোম পড়ছে, আমার কর্মীরা সেখানটায় বিভিন্ন রকম বাধার সম্মুখীন হচ্ছেন। তো সেই সব দিক থেকে এটা পুরো বাজার ব্যবস্থাটাকে তো কিছুটা মানে ইয়ে করেই দিবে, তাই না? সংকটের মুখে ফেলেই দিবে। সেই ক্ষেত্রে এখন আমরা ওই বাজারের সংকট বেশি চিন্তা করব না, আমরা এখন চিন্তা করব তাদের নিরাপত্তা, তাদের ইন্টিগ্রেশন, তাদের সাইকোসোশ্যাল ট্রমা ম্যানেজমেন্ট। আমরা এই জায়গাটা বেশি ভাববো। তবে এর মানে এই নয় যে আমরা ভবিষ্যতে তাদের যে আবার ফেরত যাওয়া এই জায়গাগুলোতে কাজ করব না। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনি ট্রমার কথা বলছিলেন, কারণ এই যুদ্ধের পরিস্থিতির মধ্য থেকে ফেরত আসা, জীবন নিয়ে বেঁচে যাওয়া, সেটি নিশ্চয়ই এক ধরনের ট্রমার মধ্যে ফেলে দেয় তাদেরকে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। একটু আমি আবু কায়সার, রনি, আপনার কাছে আসতে চাই। মাইক্রোফোনটি যদি একটু রনির কাছে দেন। যুদ্ধ শুরু হওয়ার পরে কি সেখানে কাজ বন্ধ হয়ে গিয়েছিল? সব ধরনের কাজ একদম বন্ধ হয়ে গিয়েছিল কিনা, এটা একটু আপনার কাছে জানতে চাই। আর আপনারা যখন ফেরত এসেছিলেন সেই সময়টাতে কিছু নিয়ে আসতে পেরেছিলেন কিনা? ম্যাডাম যেটি বলছিলেন যে অনেকেই হয়তো কয়েক মাসের বেতন পাননি, বেতন ছাড়াই চলে এসেছিলেন। আপনার ক্ষেত্রে কি হয়েছিল একটু জানতে চাই। জি ধন্যবাদ। আমার ক্ষেত্রে হয়েছে যে যুদ্ধ যখন শুরু হয় তখন থেকেই কার্যক্রম, যে কাজের যে কার্যক্রম আছে ওটা সম্পূর্ণভাবে স্থগিত হয়ে যায়। মালিক বলে যে তোমরা এখানেই থাকো, এখানে থাকো, আমি ফিরে এসে তোমাদের বেতন দিব, বেতন দিয়ে তোমাদের জন্য একটা পদক্ষেপ ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা শুরু করব। তো তারপর মালিক হঠাৎ করে মোবাইল বন্ধ করে দেয়। মালিক হঠাৎ করে মোবাইল বন্ধ করে দেয়, আর কল ধরে না, কল ধরে না। আমি ওইখানে 2 মাসের মতো বেতন পানা থাকি। আমি কাজ করতাম আপনার গাড়ির পার্টস বানাতাম এখানে। তো এই হঠাৎ করে চলে যায়, ফোন দেয়, ফোন ধরে না। তারপর আমি এম্বাসির সাথে যোগাযোগ করি, হঠাৎ করে যুদ্ধ শুরু হয়। এম্বাসির সাথে যোগাযোগ করলে বলে যে আপনারা অপেক্ষা করুন, আপনাদেরকে নিয়ে যাওয়া হবে, যেহেতু যুদ্ধ অবস্থা খুবই খারাপ অবস্থায় যাচ্ছে। তারপর দিন গুনতে থাকি, যে বাড়িতে মা বাবার কান্না, যে কি চলছে, তোমরা চলে আসো, চলে আসো, তোমরা যারা আছো তোমরা চলে আসো। কথা বলা যায় না, কোনো কিছু না, সমস্যা। ওই ডাইরেক্ট কল দিতে হয়, নেট বন্ধ, খুবই সংকটময় অবস্থা। মানে কি করব, রাত্রে ঘুমাতে পারি না, চারদিকে শুধু বিকট আওয়াজ, চারদিকে শুধু বিকট আওয়াজ, কেউ ঘুমাতে পারি না, কি করব বুঝতে পারতেছি না। তারপর এম্বাসির মাধ্যমে সহযোগিতা পাই, তারপর যাই কাগজ জমা যে দিই। একটু কথা বলার সময় যদি মাইক্রোফোনটি মুখের কাছে নিয়ে কথা বলেন, জি, শুনতে জি। সুবিধা হয়। জি। জি, তারপর যাওয়ার পর এম্বাসি আমাদেরকে বলে যে ইনশাল্লাহ তোমাদের জন্য তাড়াতাড়ি হেল্পফুল ব্যবস্থা আসতেছে। এই যে সরকারের সহায়তার মাধ্যমে আমরা দেশে চলে আসি।
আমরা একটু এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। ডক্টর সেলিম রেজা উনি বলছিলেন যে সরকারি সহায়তায়, আসলে দূতাবাসের সহায়তায় তারা দেশে ফেরত এসেছেন। আপনার কাছে কি মনে হয় দূতাবাসের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল যুদ্ধ শুরু হওয়ার পরে সেটি পর্যাপ্ত ছিল কিনা? ধন্যবাদ। আপনারা ওনাদের মুখেই শুনলেন যে ওই সময় কিন্তু দূতাবাস ব্যবস্থা নেওয়া ছাড়া কিন্তু আর কোনো উপায় নাই ওখানে। তা আমার মনে হয় ওনাদের বক্তব্য যেটা শুনলাম সেটাতে দূতাবাস সঠিকভাবেই সেটি ওদের ইভাকুয়েশন একটা প্ল্যান থাকে। আপনারা জানেন এই ধরনের যুদ্ধ পরিস্থিতি এটা মোকাবেলা করা কিন্তু বাংলাদেশের জন্য প্রথম না। তার কারণ এর আগেও আপনারা জানেন ইরাক যুদ্ধের সময়, তারপরে লিবিয়া যুদ্ধের সময় কিন্তু আমরা অনেক আমাদের বাংলাদেশি কর্মীদেরকে কিন্তু রিপেটেশন করে আমরা ইভাকুয়েট করে কিন্তু নিয়ে আসছি। ঠিক অনুরূপভাবেই ওনাদেরকেও বাংলাদেশ এম্বাসির সহযোগিতা এবং ইন্টারন্যাশনাল IOM ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এদের সহযোগিতায় কিন্তু ওনাদেরকে এই বাংলাদেশ থেকে মানে ইরান থেকে এখানে নিয়ে আসছে। তো এই ইভাকুয়েশন প্ল্যান করছে। আমার মনে হয় যে বাংলাদেশ এম্বাসি তেহরান যেটা করছে এটা খুবই প্রশংসনীয় কাজ করছে, তাদেরকে সফলভাবে বাংলাদেশে ফেরত আনতে পেরেছে। তো এখন যেটা ওখানে যারা থাকে, আমার নিজেরও একটা যুদ্ধের অভিজ্ঞতা আছে। তার কারণ 2003 সালে যখন সাদ্দাম হোসেনের পতন হয় তখন কিন্তু আমি কুয়েতে ছিলাম এবং কুয়েত থেকে যুদ্ধটা অপারেট হয়। আচ্ছা, তো সেই জন্য ওখানে যারা আছে তাদের জন্য পরামর্শ হলো যে ওই দেশের সরকার কিন্তু এদের নিরাপত্তার জন্য কিন্তু একটা নিরাপত্তা নির্দেশনা জারি করে যে যখন এরকম বম্বিং হবে, যখন এরকম মিসাইল আসবে তখন কি নিরাপত্তা নিতে হবে। এবং সেগুলো আমরা তখন এম্বাসি থেকে কিন্তু এগুলো বাংলায় আবার বাংলা করে তাদেরকে সবার কমিউনিটি সবার কাছে দেওয়া, যে তখন কিন্তু সাইরেন বাজলে পরে একটা নিরাপত্তার ইয়েতে বিভিন্ন স্টেজ থাকে, এই স্টেজে এইগুলো এই ব্যবস্থা নিতে হয়। তো প্রথম যেটা হলো যে ওনারা যেখানে আছেন ওখানে আগে নিরাপদে কিভাবে, যখন এইরকম যুদ্ধ মানে বোমা পড়বে, তারপরে যখন মিসাইল আসবে তখন কিভাবে তারা বেঁচে থাকবে। আচ্ছা, তারপরে হলো তাদের ওই জায়গাতে আমি একটু বলি, ওনারা বলছিলেন যে ওনাদের ওইখানে নাকি সাইরেন বাজতো না। এইটাও একটা বেচারাদের সাইরেন বাজতো না আমাদের এখানে। কিন্তু আমরা যেটা কুয়েতে দেখলাম কুয়েত বা অন্যান্য জায়গায় সাধারণত কিন্তু আমরা ইসরায়েলে যে মানে যখন অ্যালার্ম বাজে তখন সবাই কিন্তু হয়ে যায়। একদম তার মানে কি ইসরায়েলেও ওনাদের কিন্তু যখন এই নিরাপত্তাটা- ধরনের বিস্ফোরণ হয় তারা কিন্তু সাইরেন বাজে এবং বাংকারে লুকায় আমরা দেখেছি বাংকারে লুকানো। কিন্তু নিরাপদ ইরান আশ্রয়। কোনো কিন্তু কারণে ইরানের এই ক্ষেত্রে সাইরেনটা ধরনের দেয়নি। কোনো তাদের পূর্ব সতর্কতা ছিল না বলেই ওনারা বলছেন। তাই মনে হচ্ছে যে সেইটা হয়তো সেই অ্যারেঞ্জমেন্ট হয়তো করতে পারে নাই ওই দেশের সরকার। আর একটা বিষয় হলো যে তখন সবসময় ওনারা যেটা করেছেন যে এমবাসির সাথে যোগাযোগ রাখা, এমবাসির সাথে যোগাযোগ রেখে তাহলে ওনাদের আবার এই যুদ্ধ কিন্তু যখন বোমা পড়ে তারপরে কিন্তু আবার একটা সময় থাকে যে ওই সময়ে কিন্তু সবাই যেতে পারে। তো সেই সময় দেওয়া হয়, সেই সময়ের ভিতর তারা ওখানে যে মানে নিরাপদ আশ্রয়, প্রথম হলো যে তাদেরকে ওখান থেকে নিয়ে এসে একটা নিরাপদ আশ্রয় ওখানে, তার কারণ এই যে ওনাদের যে ট্রাভেল প্ল্যান এগুলো করতে কিন্তু সময় লাগে, ইভাকুয়েশন প্ল্যান করতে সময় লাগে। এখন যে খুবই ভার্নারেবল জায়গায় যদি থাকে, কিছু কিছু জায়গা আছে যে খুবই ভার্নারেবল, সেখান থেকে আগে আমাদেরকে সরায় নিয়ে আসে তাদেরকে একটা নিরাপদ আশ্রয়ে প্রথমে রাখা, যে এখানে থাকলে অন্তত কিছুটা নিরাপদ। যুদ্ধের সময় তো মানে কখন বিপদ আসে এটা বলা যায় না, তবুও কিছু কিছু এলাকা আছে যে অনেক ভার্নারেবল, সেখান থেকে তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে আসা। আর একটা জিনিস আমরা দেখেছি যে যুদ্ধের সময় কিন্তু অনেক রকম রিউমার হয় এবং এই রিউমারে কিন্তু অনেক ক্ষতি হয়। জি, সেজন্য এই যে রিউমারে কান না দিয়া সবসময়, এবং আমরা তখন এম্বাসিতে কিন্তু নিশ্চয়ই তেহরান এম্বাসি তাই করছে, 24 ঘন্টা অনলাইনে তারা মানে টেলিফোনে নিশ্চয়ই এইসব সুবিধা দিয়েছে। আমি যতদূর দেখলাম যে বাংলাদেশ সরকারও কিন্তু এখানেও একটা প্রবাসী সাপোর্ট সেন্টার স্থাপন করছে এই ইরাক যুদ্ধকে নিয়ে। আমি যে স্ট্যাটিস্টিক্স নিলাম সেখানে দেখলাম যে 8 জন মারা গেছে এ পর্যন্ত এই যুদ্ধে, মানে ইরান যুদ্ধে, এবং 4 জনের ডেড বডি অলরেডি আসছে এবং আর অন্যগুলো আসার পথে। তার ভিতরে কিন্তু এই যে ম্যাডাম যেটা বললেন যে যুদ্ধটা কিন্তু শুধু ইরানের ভিতর নাই, ওই পুরো মিডল ইস্টেই ছড়িয়ে পড়েছে। যেমন আমাদের 3 জনই মারা গেছেন কিন্তু সৌদি আরবে, তারপরে 2 জন মারা গেছেন ইউএইতে, তারপরে 1 জন লেবাননে মারা গেছেন, বিভিন্ন জায়গায় মূলত মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে মার্কিন ঘাঁটি রয়েছে ইরানের পক্ষ থেকে কিন্তু সেই জায়গাগুলোতে সেই সব জায়গায় কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং আমাদের 36 জনে পর্যন্ত আহতের খবর পাওয়া গেছে, 36 জন আহত হয়েছে। তো এখন প্রথম হলো যারা এই বিপদগ্রস্ত আছে তাদেরকে একটা নিরাপদ স্থানে নিয়ে এসে তারপরে তাদেরকে রিপেট্রিয়েশনের ব্যবস্থা করা, ইভাকুয়েশন প্ল্যান করে তাদেরকে বাংলাদেশে প্রেরণ করা, এবং সে কাজটি আমাদের তেহরান এম্বাসি খুবই
প্রশংসনীয় কাজ করেছে, সে কাজটি তারা সঠিকভাবে করেছে ওনাদেরকে। আর একটা জিনিস হলো যে মাত্র কিন্তু আমাদের ইরানে কিন্তু খুব বেশি লোক নাই, আমাদের স্ট্যাটিস্টিক্স অনুসারে মাত্র 2000 লোক আছে, তার ভিতর 400 আছে তেহরানি 400 আছে। তা আস্তে আস্তে এখন বিষয়টা হলো যে আপনি যেটা বলছেন যে শ্রমবাজারে এটার অবশ্যই এফেক্ট করবে। তার কারণ আমাদের গত বছরে 11,32,000-এর মতো লোক বিদেশে কর্মসংস্থানে গেছে, তার ভিতর কিন্তু 9,55,000 হলো মিডল ইস্টে। সেই জন্য এই যুদ্ধের কারণে কিন্তু আমাদের এই শ্রমবাজারটা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত প্রভাবিত হবে। জি ডক্টর রেজা, আমি আবারও ফিরবো আপনার কাছে। আমি এই পর্যায়ে একটু ডক্টর তাসনিম সিদ্দিকী আপনার কাছে আসতে চাই। আপনি ট্রমার কথা বলছিলেন, কারণ আমাদের এখানে যেসব ভুক্তভোগী আছেন ইরান ফেরত, তাদের চোখের সামনে আসলে বিস্ফোরণ হয়েছে এবং তারা বলছিলেন যে খুব কাছাকাছি তারা এরকম মিসাইল পড়তে দেখেছেন, ফলে তারা এক ধরনের ট্রমার মধ্য দিয়ে গেছেন। এই যে ট্রমা, সেটি তাদের পরবর্তী কর্মজীবনে কতটা প্রভাব ফেলবে বলে মনে হয়? আর এই বিষয়টি থেকে আসলে বের হয়ে আসার জন্য, এই ট্রমার মধ্য থেকে বের হয়ে আসার জন্য সরকারি বা বেসরকারি কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে? প্রথম যে ব্যাপারটা, ট্রমাটা তো মারাত্মক, তাই না? যেই আওয়াজের ভেতরে আছেন তার উপরে যখন তখন পড়তে পারে, এবং কলেমা পড়ে ঘুমাচ্ছেন, যদি মরে যাই তাইলে যেন আমার কলেমাটা পড়া থাকে। তো এই যে অবস্থাটা, এটা তো খুবই একটা মানসিক একটা জায়গা। তো সেই জায়গাটায় ওনারা যখন দেশে ফিরে এসছেন, ওনারা নিরাপদ, একটা স্বস্তি তাদের আছে। কিন্তু যে কোনো সময় কিন্তু এই ট্রমা ট্রিগার করে। একটা টিভি প্রোগ্রাম দেখলেও ট্রিগার করতে পারে, একটা পরিবারে একটা বাচ্চার মুখ দেখেও ট্রিগার করতে পারে যে আমি তো একে আর দেখতাম না। তো এই জায়গাটায় আমাদের যারা ফিরে আসে সারা দেশ জুড়ে তারা, তাই না, তারা তো একটা জায়গায় নন। তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, সরকারের বিভিন্ন রকমের যে সাইকো সোশ্যাল স্ট্রেস, এইগুলোর ওপরে ছোট ছোট ডকুমেন্টারি তৈরি করে এবং মানে গাইড তৈরি করে, এগুলো কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে এটা ছেড়ে দিতে পারি, যে যেখানে যারা আছেন তারা এটা দেখে এর থেকে আপনি একটা স্বস্তি নিতে চেষ্টা করেন, যে হ্যাঁ আপনি বিপদ থেকে মুক্ত হয়েছেন, এই কিছুদিন এই ট্রমা থাকবে, কিন্তু এই ট্রমা উত্তরণের চেষ্টা করতে হবে, আটকে যাওয়া যাবে না, এবং দ্রুত কাজের দিকে, কর্মই যজ্ঞ, তাই না? কর্মের ভেতরে যত দ্রুত আপনি ঢুকতে পারবেন, তত দ্রুত আপনার মানে স্ট্রেস ম্যানেজমেন্ট সহজ হবে। তো সেই দিক থেকে রাষ্ট্র যেটা করতে পারে, এই মানুষগুলোর কর্মসংস্থানের ক্ষেত্রে কাজ করতে পারে। অন্যদিকে আমাদের যে প্রাইভেট সেক্টর রয়েছে এখানে, সেই প্রাইভেট সেক্টরও কিন্তু এই পদক্ষেপগুলো নিতে পারে। কিন্তু অতীতে আমরা কিন্তু কখনোই দেখিনি যে আচ্ছা এই যুদ্ধ হচ্ছে বা এখানে এই কোভিড হয়েছে, যারা ফিরে এসছে তাদেরকে লোকালি এমপ্লয় করবার জন্য কোনো রকম পদক্ষেপ তারা নিচ্ছেন, এটা আমরা দেখিনি। তো সেক্ষেত্রে সরকারকেই উদ্যোগ নিতে হবে, এদের একটা ডেটাবেস তৈরি করে তাদের যে যোগ্যতা সেগুলো দিয়ে প্রাইভেট সেক্টরকে পুশ করা, যে দ্রুত এরা কর্মে নিযুক্ত। কারণ ওনারা যে ওনাদের পেশাগুলো, আমি শুনছিলাম একজন গাড়ির পার্টস তৈরিতে কাজ করেছেন, এরা সবাই স্কিলড ইয়েতেই কাজ করেছেন। তো তাহলে সেক্ষেত্রে এই স্কিলগুলো দিয়ে তারা নিজেরা কাজ খুঁজে পাওয়া খুব কঠিন। তারা যদি এই কাজে যদি রাষ্ট্র সহায়তা করতে পারে এবং প্রাইভেট সেক্টর যদি সহায়তা করতে পারে, ইভেন আমি বলবো সিভিল সোসাইটি অর্গানাইজেশন যারা এদের নিয়ে কাজ করেন, তারাও যদি এটা করেন। কারণ আমরা মনে আছে ইয়ের পরে, ওই যে কোনো একটা যুদ্ধের পরে যে 30,000 মতো ফিরে আসলেন লিবিয়ার পরে, সেই সময়টায় কিন্তু রামরু একটা ডেটাবেস তৈরি করে সেটাকে দিয়েছিল আমাদের এখানে BD.com-এ, এবং সেখান থেকে অনেকের কিন্তু টুকটুক করে চাকরি। আপনি বলছেন যে আসলে যারা এই ধরনের স্কিলড ওয়ার্কার রয়েছেন বা দক্ষ জনশক্তি রয়েছেন, তাদেরকে সরকারি বেসরকারি উদ্যোগে কাজে লাগানো যেতে পারে। আমি একটু কাউসার আপনার কাছে আসতে চাই। যেই সময়টাতে যুদ্ধ হয়েছিল, নিশ্চয়ই আপনার মতো আপনার পরিবারও দুশ্চিন্তায় ছিল সেই সময়টাতে, তাদের সাথে কি যোগাযোগ করা সম্ভব হতো সেই সময়? না না, প্রথমত যে সময় মানে যুদ্ধটা শুরু হয় ওই সময় থেকে মানে ইরানে নেটওয়ার্ক বন্ধ ছিল, ইন্টারনেট বন্ধ ছিল। ইন্টারনেট ছাড়া তো আর বাংলাদেশ কথা বলা যায় না, আর মানে ডাইরেক্ট ফোনে কথা বলাতে অনেক খরচ। তো ওই সময় আমি মাঝে মাঝে সপ্তাহে একবার এবং কি 5 দিনে 2 দিনে একবার কল দিয়ে মানে শুধু এটাই জানাইতাম যে আমি এখনো বেঁচে আছি, শুধু এতটুকু কথা। তার মানে ইরান থেকে মানে অন্য দেশে কল দেওয়াতে মানে বেশিরভাগ কথা বলা যেত না। 2 মিনিট 3 মিনিট কথা বলাতেই
অটোমেটিক কল কাটতে যাইতো। তো ওই সময়টা মানে আমি এত বেশি কথা বলতে পারি নাই, এক সপ্তাহ 5 দিন পর সেটার পরে। জন্য আপনার মনে কি খুব কষ্ট হতো আপনার? জি, অনেক কষ্ট হতো, পরিবারকে মানে জানাতে পারতেছি না মানে কি অবস্থায় আছি, এবং কি পরিবারও খুব দুশ্চিন্তা থাকে, নির্ঘুম থাকে যে আমার ছেলে কি অবস্থা আছে, মানে এই আর কি। মানে ইন্টারনেট বন্ধ ছিল, তার জন্য মানে এত একটা যোগাযোগ করতে পারি নাই। আপনি ইরানে গিয়েছিলেন কত সালে? আমি ইরানে গিয়েছিলাম 2024 সালের আগস্ট মাসের 29 তারিখে। আচ্ছা, তার মানে খুব বেশি সময় সেখানে আপনি না, আমি ছিলেন ওখানে না। 1.5 বছর ইরান ছিলাম। যাওয়ার সময় কি কোনো ঋণ করে গিয়েছিলেন? জি, আমি ইরান যাওয়ার সময় 5 লক্ষ টাকা ঋণ করে গিয়েছি। এখন আমার ঋণ শোধ হয় না, আমি 2 লক্ষ টাকা ঋণ দিয়েছি। আমার এখনো 3 লক্ষ টাকা আমি ঋণের বোঝা মানে কাঁধে নিয়ে আছি। আমাকে মানে যাদের থেকে ঋণ করেছি তারা দৈনিকত আমাকে চাপ দিচ্ছে, বলছে তুমি দেশে আসছো, তোমার ঋণ দাও। তো আমি মানে ওই ঋণটা এখনো দিতে পারি না, আমার এখনো 3 লক্ষ টাকা আমি ঋণের বোঝা নিয়ে আছি। সরকারের কাছে কোনো চাওয়া আছে কিনা আপনাদের এই বিষয়গুলোতে? জি, সরকার যদি মানে সরকারের কাছে অবশ্যই চাহিদা থাকবে, মানে এখনো 3 লক্ষ টাকা ঋণ, আমার মানে কাজ নেই, বর্তমানে বেকার, মানে সরকারের কাছে দাবি থাকবে আমার যে ঋণের মানে একটা ব্যবস্থা নেওয়ার জন্য সরকার। জি, এবং কি কাউসার। আমি 3 মাসের বেতন এখনো মানে কোম্পানির কাছ থেকে আমি এখনো পাওনা রয়েছি, 3 মাসের বেতন আমাকে কোম্পানি দেয় নাই। জি, জি কাউসার, অনেক ধন্যবাদ। আমি একটু ডক্টর রেজা আপনার কাছে আসতে চাই। শুনছিলেন তারা আসলে সবাই বলা যায় যে 2-3 মাসের বেতন পাননি, তারা দেশে চলে এসেছেন, এবং ডক্টর সিদ্দিকী যেটি বলছিলেন যে দেশে আসলে এই ধরনের স্কিল লেবার যারা রয়েছেন তাদেরকে কাজে লাগানো যায় সরকারি এবং বেসরকারি উদ্যোগে। একটু আপনি বলবেন যে আমরা করোনার সময়ও দেখেছি যে একটা বড় সংখ্যক মাইগ্রেন্ট আবার বাংলাদেশে ফেরত এসেছে, একটা অভিজ্ঞতা আমাদের রয়েছে। এখন আবার এই মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে অনেক মাইগ্রেন্ট আবার বাংলাদেশে ফেরত আসছে। সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে এবারের চ্যালেঞ্জটাকে আসলে কতটা মোকাবেলা করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই এটা করা সম্ভব এবং রাষ্ট্র সেটা করবে, আমি বিশ্বাস করি। তার কারণ যে যতবারই এই ধরনের ঘটনা ঘটেছে আমি বললাম যে আমাদের কিন্তু অভিজ্ঞতা আছে। আমরা লিবিয়া যুদ্ধ, ইরাক যুদ্ধ, কুয়েত যুদ্ধ এগুলো কিন্তু আমরা ফেস করেছি, এবং এখানে কিন্তু যারা ফেরত এসেছে পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি তাদেরকে সবাইকে কিন্তু কম্পেনসেশন দেওয়া হয়েছে। কারণ আপনি দেখেছেন যে লিবিয়া থেকে যখন 38,000 লোক ফেরত আসলো, তাদেরকে কিন্তু আমাদের ওয়ার্ল্ড ব্যাংকে ঋণ নিয়ে টাকা নিয়ে কিন্তু তাদেরকে সরকারই দিয়েছে, সরকার দিয়েছে, লোন নিয়ে সরকার কিন্তু টাকা দিয়েছে। এই ক্ষেত্রেও এবার তো আমি মনে করি যে সেই তুলনায় অনেক লোক অনেক কম, মানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সংখ্যা কম। এবং প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে এদের একটা ডাটাবেজ রাখা দরকার, যে তাদেরকে কম্পেনসেট করার জন্য সরকার ইমিডিয়েটলি যেটা করতে পারে, সরকার ইমিডিয়েটলি তাদেরকে কিছু কম্পেনসেট করতে পারে, তাদের কিছু টাকা পয়সা দিতে পারে, এবং সেজন্য আমাদের যে ওয়েলফেয়ার ফান্ড আছে সেখান থেকে তাদের কিছু কম্পেনসেশন দেওয়া যেতে পারে। প্লাস সরকারের রাজস্ব থেকে বরাদ্দ দেওয়া উচিত। রাজস্ব থেকেও তো বরাদ্দ দেওয়া যেতে পারে, এবং এই ধরনের কম্পেনসেশন দেওয়ার কিন্তু রেওয়াজ আছে, এবং ইতিপূর্বে যারা আসছিল এবং অনেক বাল্কে যারা আসছিল তাদেরকেও কিন্তু ক্ষেত্রেও দেওয়া হয়েছে। আমি মনে করি সরকার এটা বিবেচনা করবে। আরেকটি জিনিস হলো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে ইরাক কুয়েত যুদ্ধে যখন হয়েছিল তখন যারা ফেরত আসছিল প্রায় 40,000 লোকের মতো কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের কিন্তু ইউএনসিসি বলে, ইউনাইটেড নেশন কম্পেনসেশন কমিশন, তখন কিন্তু একটা কম্পেনসেশন কমিশন ছিল, তাদের কিন্তু ইউনাইটেড নেশন থেকে মানে বাংলাদেশ সরকারকে টাকা দিয়েছিল, এবং সেই টাকা কিন্তু সবাইকে ডিস্ট্রিবিউশন করা হয়েছিল। প্রায় 40,000 ক্ষতিগ্রস্ত বাংলাদেশি যারা ফেরত আসছিল, তো ওনাদের কাছে পরামর্শ দেওয়া হয়, সেরকম সুযোগ হয়তো আসতে পারে, আমি জানি না, এবার হয়তো হইতে পারে যে এই যুদ্ধ শেষ হওয়ার পরে হয়তো ইউনাইটেড নেশন এইরকম একটা উদ্যোগ নিতে পারে। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, ওনাদের যে কাগজপত্র যেগুলো আছে, ওনারা যে চলে আসলেন, তারপর ওনাদের ওইখানে যে আউটপাস্ট বা পাসপোর্ট আছে, এগুলো কিন্তু সংরক্ষণ করার জন্য। আর এখানে গভর্নমেন্টের তরফ থেকে আমার মনে হয় নিশ্চয়ই এই উদ্যোগ নিবে যে ওনাদের যারাই আসছে তাদের একটা রেজিস্ট্রেশন করে, এখন ইনিশিয়ালি যেটা করতে পারে সেটা হলো যে গভর্নমেন্ট তাদেরকে সাপোর্ট দেওয়া। জি, ডক্টর রেজা, অনেক ধন্যবাদ। আমাদের সময় ফুরিয়ে এলো। ডক্টর রেজা এবং ডক্টর সিদ্দিকী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই আব্দুল্লাহ, কায়সার এবং রনি, আপনাদেরকেও। আপনারা সুদূর কুমিল্লা থেকে ঢাকা এসেছেন আমাদের এই আয়োজনে যুক্ত করবার জন্য। দর্শক, রামরুতে পরবর্তীতে আপনারা যদি যোগাযোগ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা যোগাযোগ করে অভিবাসন সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। আমি একটু আপনাদেরকে রামরুর ঠিকানাটা জানিয়ে দিই। 179
আমি একটু আপনাদেরকে অ্যাড্রেসটা যদি আরও একবার জানাই, 179 সাত্তার ভবন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম এভিনিউ, বিজয়নগর, ঢাকা। এছাড়া আপনারা কিন্তু ফোন করেও রামরুর সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা যদি একটু আপনাদেরকে জানাই, 019117464, এই নম্বরে কিন্তু যোগাযোগ করে আপনারা আপনাদের অভিযোগগুলো জানাতে পারেন বা সমস্যার কথা জানাতে পারেন। এছাড়া রামরুর ফেসবুক পেজ www.facebook.com/ramru, এই ঠিকানায় গিয়েও কিন্তু আপনারা আপনাদের মন্তব্য বা প্রশ্ন জানাতে পারেন। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অভিবাসীর আদালত নিয়ে। আগামী পর্বে আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।